আমরা এখন বার্ডেন থেকে বলছি। এই ডায়াবেটিস হাসপাতালে হাজার হাজার রোগী প্রতিনিয়ত আসা যাওয়া করছেন, যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন তার সুচিকিৎসার জন্য। আজকে আমরা ডায়াবেটিসের রোগটি কী এবং এর জটিলতায় আমাদের ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা কিভাবে ভুগছেন এবং এই জটিলতায় ভোগার পরে তারা কিভাবে সুচিকিৎসার জন্য এখানে এসে ডাক্তারদের পরামর্শ গ্রহণ করছেন ইত্যাদি বিষয়ে আমরা আজকে আলাপ করব বারডেমে কর্মরত ডাক্তার এবং খাদ্য বিশেষজ্ঞদের সঙ্গে। আমরা এখন ডায়াবেটিস হসপিটালের 63 নাম্বার ওয়ার্ডে এসেছি। এখানে বিভিন্ন রোগীরা রয়েছেন। এই রোগীদের সঙ্গে বিভিন্ন অসুখের জটিলতা নিয়ে আমরা এখন আলাপ করব এখানকার ডাক্তার মাকসুমুল হক তার সঙ্গে। আমি প্রথমে ডক্টর মাকসুমুল হককে প্রশ্ন করছি, আচ্ছা আপনি তো এখানে অনেক দিন থেকে এই ডায়াবেটিস রোগীদের জটিলতা নিয়ে কাজ করছেন, তো আপনার কাছে আমরা জানতে চাচ্ছি এই রোগটা কি এবং কোন কোন বয়সে এই রোগটা সাধারণত হয়ে থাকে এ সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলুন। ধন্যবাদ। ডায়াবেটিস বা মুহুমূত্র রোগ মানে হচ্ছে রক্তে মাত্রাতিরিক্ত গ্লুকোজ থাকা। অনেকে মনে করে থাকে নাম থেকে, বহুমূত্র নাম থেকে, যে বারে বারে প্রস্রাব হওয়া বা অধিক পরিমাণে প্রস্রাব হওয়া মানেই ডায়াবেটিস। এটা কিন্তু ঠিক নয়। অনেক কারণেই ঘন ঘন প্রস্রাব বা মাত্রাতিরিক্ত প্রস্রাব হতে পারে এবং ডায়াবেটিস রোগীদেরও মাত্রাতিরিক্ত প্রস্রাব ছাড়াও এই রোগ হতে পারে। তাই রক্তে গ্লুকোজ পরীক্ষা না করে কখনই বলা উচিত নয় রোগীর ডায়াবেটিস আছে কি নাই, এবং যে রোগটা সারা জীবনের দীর্ঘমেয়াদী সেটা একবার পরীক্ষা করেও বলা উচিত নয়। যদি কোনো সন্দেহ থাকে তাহলে কমপক্ষে 2 বার রক্ত পরীক্ষার পরই বলা উচিত রোগীর ডায়াবেটিস আছে কি নাই। আপনার যে দ্বিতীয় প্রশ্ন কাদের হয়, এটা সাধারণত মধ্যবয়স্ক লোকের রোগ। 40 ঊর্ধ্ব বয়সের লোকদেরই এটা হয়ে থাকে এবং যখন মানুষের কর্ম চঞ্চলতা সবচেয়ে বেশি থাকার কথা সেই বয়সেই লোকেরা এই রোগে আক্রান্ত হয়। আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে অবশ্য ছোটোবেলায় ম্যালনিউট্রিশন অথবা পুষ্টিহীনতায় ভোগার জন্য দেখা যায় অনেক অল্প বয়সী যুবক যুবতীরাও এই রোগে আক্রান্ত হয়ে যায়। এখন আমি এ ধরনের কিছু যুবকদের সাথে আপনার পরিচয় করিয়ে দিব যাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে। আপনারা যে এই 3 জন রোগী দেখছেন, এর 18 বছর, এর 20, এর 25, এরা 3 জনই ডায়াবেটিসে আক্রান্ত এবং এরা সমাজের নিম্নবিত্ত শ্রেণী থেকে এসছে এবং ধারণা করা হয় এদের ছোটবেলায় কোনো ম্যালনিউট্রিশনে এরা ভুগেছিলেন বা পুষ্টিহীনতায় ভুগেছিলেন। এখন দেখছেন মফিজ খানকে, যার বয়স 48 বছর। ইনি ডায়াবেটিস জনিত কারণে কিছু জটিলতায় ভুগছেন। এবং মোহাম্মদ মফিজ খান 60 বছর বয়স, উনিও ডায়াবেটিসে আক্রান্ত। এই সমিতি অর্থাৎ বাংলাদেশ ডায়াবেটিক সমিতি যে সমস্ত জরিপ করেছে তাতে দেখা যায় যে 1.5% মানে 1.5 ভাগ লোক শতকরা এই রোগে আক্রান্ত এবং শিল্পাঞ্চলে এবং শহরে এই রোগ বেশি। ধারণা করা হয় যে কায়িক পরিশ্রমের অভাব এবং খাদ্যাভ্যাস এই জন্য অনেকটা দায়ী। ডক্টর মাকসুম, আপনাদের কাছে যে সমস্ত ডায়াবেটিস রোগীরা এসে থাকেন এরা প্রাথমিক পর্যায়ে যদি না আসেন তাহলে পরবর্তী পর্যায়গুলোতে এদের শারীরিক কী ধরনের জটিলতা বা কী ধরনের জটিল রোগগুলো নিয়ে আপনাদের কাছে আসে এ সম্পর্কে আপনি আমাদের একটু কিছু বলুন। ধন্যবাদ। ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না রাখা যায় অথবা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ট্রাকের মতোই যে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে আঘাত হানতে পারে এবং ডায়াবেটিস এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই শরীরে যাতে সেটা আক্রান্ত না হতে পারে। আপনি উপর থেকে যদি শুরু করেন তাহলে ব্রেনে স্ট্রোক, যার কারণে প্যারালাইসিস, চোখে অন্ধত্ব যেটা আপনার চোখের ছানি পড়া অথবা চোখের ভিতরে হেমোরেজ বা রক্তক্ষরণ হয়ে হতে পারে, করোনারি আর্টারি ডিজিজ বা হার্টের অসুখ সেটা বেড়ে যেতে পারে, পায়ে গ্যাংগ্রিন, হাতে গ্যাংগ্রিন সেটাও হতে পারে, কিডনি রোগ অথবা কিডনি ফেইলিওর হতে পারে। তাছাড়া স্নায়ু দুর্বল হওয়া সেটাও একটা ডায়াবেটিস লোকের জটিলতা। আর এছাড়া বহু রকম জটিলতা আছে। আমি বিশেষ করে দেখাতে যাচ্ছি ম্যালনিউট্রিশন বা পুষ্টিহীনতা। ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রণে রাখা যায় তাহলে এরকম মারাত্মক পুষ্টিহীনতা হয়ে যেতে পারে। 15 বছরের যুবক দেখলে বোঝাই যাবে না, তবে চিকিৎসার পরে এরা সম্পূর্ণ স্বাভাবিক স্বাস্থ্য ফিরে পেতে পারে। এনার বর্তমান বয়স হলো 23 বছর।
ওর যখন 15 বছর বয়স ছিল তখনই ওর চোখে ছানি পড়া শুরু করে এবং 20 বছরের সময় দু চোখেই ছানির জন্য অপারেশন করতে হয়। পৃথিবীতে একটি বিরল ঘটনা, যমজ ভাই 1.5 মাস বয়সে যাদের ডায়াবেটিস ধরা পড়ে। বাবা মা কারো ডায়াবেটিস ছিল না। শিশু দুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ এবং তারা দুবেলা ইনসুলিন পাচ্ছে। আচ্ছা ডক্টর মাকসুম, আপনারা এই ডায়াবেটিস রোগটা যে হয়েছে রোগীদেরকে কিভাবে নিশ্চিত করেন বা কিভাবে এই রোগটা আপনারা নির্ণয় করেন সে সম্পর্কে আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। ধন্যবাদ। আমি পূর্বেই বলেছি যে ডায়াবেটিস রোগ নির্ণয় করার জন্য রক্ত পরীক্ষাটা সবচেয়ে বেশি দরকার। তাছাড়াও অনেক ডায়াবেটিস রোগীদেরই কিছু লক্ষণ বা উপসর্গ থাকে, যেমন অতিরিক্ত প্রস্রাব হওয়া, অতিরিক্ত ক্ষুধা এবং অতিরিক্ত পানি পিপাসা। তা সত্ত্বেও দেখা যায় ওজন কমে যাচ্ছে। আবার অনেক রোগী আছেন যাদের কোনো উপসর্গ থাকে না এবং এদের ডায়াগনোসিস বা রোগ নির্ণয় অনেক দেরিতে হয় এবং এদের অনেকেই আবার মনে করেন যে আমার মাইল্ড ডায়াবেটিস আছে। তো মাইল্ড ডায়াবেটিস বলে কোনো কথা নাই। ডায়াবেটিস কম থাকুক বেশি থাকুক একই পরিমাণে ক্ষতি করতে পারে। এটা একটা আধুনিক মেশিন, ডায়াবেটিস রোগীর আপনার ব্লাড সুগার দেখার জন্য সূক্ষ্মভাবে নিখুঁতভাবে দেখার জন্য ব্যবহৃত হচ্ছে। এটা হলো আপনার হিটাচি কম্পিউটারাইজ অটো অ্যানালাইজার। এটাকে স্যাম্পল ডিশ বলা হয়। এটাতে 40টা কাপ সাজানো থাকে। প্রত্যেকটা কাপে এক একটা ডায়াবেটিস রোগীর রক্ত দেওয়া হয়, এতে ব্লাড সুগার দেখা হয়। তিনটা রোগীর টেস্ট 1 মিনিটে হয়। ডায়াবেটিস রোগ হলে খাদ্যের নিয়ম মেনে চলতে বলা হয়, কারণ ডায়াবেটিস রোগে রক্তের চিনির পরিমাণ স্বাভাবিক মাত্রা থেকে বেড়ে যায়। এই রক্তের চিনি আমরা যেসব খাবার খাই সেই খাবার থেকে আসে। সেজন্য রক্তের চিনি নিয়ন্ত্রণ করার জন্য খাদ্যের নিয়ম মেনে চলতে বলা হয়। তা খাদ্যের নিয়ম মেনে চলার যে প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে যেগুলো হচ্ছে রক্তের চিনি স্বাভাবিকে ফিরে আনা এবং বরাবর স্বাভাবিক রাখা, শরীরের ওজন স্বাভাবিক রাখা, সুস্থ কর্মক্ষম স্বাস্থ্য বজায় রাখা, ডায়াবেটিস জনিত অন্যান্য জটিলতা অথবা অন্যান্য রোগ থেকে শরীরকে রক্ষা করা। ডায়াবেটিস রোগীদেরকে এই চিকিৎসার জন্য খাদ্য নিয়ন্ত্রণ করতে বলা হয়। তা খাদ্য নিয়ন্ত্রণ বলতে এই চিকিৎসায় খাদ্যর পরিমাণ কমিয়ে দেওয়া বোঝায় না। শরীরের প্রয়োজন অনুযায়ী খাদ্য গ্রহণকে খাদ্য নিয়ন্ত্রণ বলা হয়। একজন ডায়াবেটিস রোগী শরীরে খাদ্যের চাহিদা অর্থাৎ পুষ্টির চাহিদা ডায়াবেটিস হওয়ার আগে যা থাকে ডায়াবেটিস হওয়ার পরেও একই থাকে। পুষ্টির চাহিদার কোনো পরিবর্তন হয় না। একজন মানুষের সুষম খাদ্য গ্রহণের মাধ্যমেই পুষ্টির চাহিদা মেটাতে হয়। একজন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রেও তাই। শুধু পার্থক্য এই যে যার ডায়াবেটিস নাই তিনি যে কোনো খাবার যে কোনো সময় যে কোনো পরিমাণে খেলেও তাৎক্ষণিকভাবে শরীরে কোনো ক্ষতি তৈরি হয় না, কিন্তু একজন ডায়াবেটিস রোগীর হয়, অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই জন্য এই রোগের চিকিৎসায় খাদ্য নিয়ন্ত্রণকে প্রথম এবং প্রধান চিকিৎসা বলে বিবেচনা করা হয়। তো রোগীকে খাদ্যের নিয়ম সম্বন্ধে কয়েকটি ধারণা আমি এখানে দিচ্ছি। প্রথমে খাদ্য বাছাই করা শিখতে হবে রোগীকে। আমাদের দেশের লোকেরা চাল আটা দিয়ে বানানো খাবার পরিমাণে বেশি খায়। তা আমরা ডায়াবেটিস রোগীদেরকে এই খাবারগুলো একটু পরিমাণে হিসাব করে খেতে বলি, কারণ চাল আটা দিয়ে বানানো খাবারগুলো খাওয়ার পর শরীরের মধ্যে গিয়ে সেগুলো ধীরে ধীরে চিনিতে রূপান্তরিত হয়। সেজন্য শরীরের দরকারের থেকে যদি পরিমাণে বেশি খাওয়া হয়ে যায় ওই খাবারগুলো, তাহলে রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেজন্য আমরা হিসাব করে এই খাবারগুলো খেতে বলছি। আর মাছ, মাংস, ডিম, দুধ এই জাতীয় খাবারগুলা রক্তের চিনির পরিমাণ সরাসরি না বাড়ালেও কিছু কিছু পরিমাণে প্রতিদিনই খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য। প্রয়োজন মতো এই খাবারগুলো খেতে হবে। মিষ্টি ফল, তেল, ঘি এগুলোও প্রয়োজন অনুযায়ী খেতে হবে। আর তার রুগী বেশি করে কি খাবে? বেশি করে রুগী সেই খাবার খাবে যেগুলো ডায়াবেটিস বাড়াবে না। সেগুলো হচ্ছে সব রকমের শাক, সবজি, সব রকমের ডাল এবং টক জাতীয় ফল এবং মিষ্টি লাগে না যেই ফল সেই ফল, এগুলো বেশি করে খাওয়া যাবে। এগুলো বেশি করে খেলে স্বাস্থ্য ভালো থাকবে, শরীর ভালো থাকবে, পুষ্টির ভালো উৎস এগুলো। আর সবচেয়ে বড় কথা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও সাহায্য করবে।
ডালে এবং শাকসবজিতে আঁশ জাতীয় পদার্থ আছে যেগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সেজন্য আমরা রোগীদেরকে প্রতিদিন প্রতি বেলায় শাকসবজি, ডাল, টক জাতীয় ফল খেতে বলে থাকি। তাহলে খাদ্যটা ঠিকমতো বাছাই করে খেতে পারলে স্বাস্থ্য ভালো রাখা যাবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটাও সহজ হয়ে যাবে। আর রোগীকে যেটা নিষেধ করা হয় সেটা হচ্ছে চিনি, মিষ্টি, গুড় জাতীয় খাবার। এই জন্য নিষেধ করা হয় যেগুলো খাওয়া মাত্রই সাথে সাথে সেটা রক্তে চলে যায়, আর রক্তে চিনি হঠাৎ করে অনেক বেড়ে যায়। ডায়াবেটিসের কারণে এই হঠাৎ করে বেড়ে যাওয়া চিনিটা শরীর কাজে লাগাতে পারে না, ডায়াবেটিস বেড়ে যায়। সেই জন্য রোগীদেরকে শুধুমাত্র নিষেধ করা হয় চিনি, মিষ্টি, গুড় জাতীয় খাবার, চিনি মিষ্টি দিয়ে বানানো খাবার নিষেধ করা হয় খেতে। তাহলে একটা নিয়ম যেটা সেটা হচ্ছে খাবার নির্বাচন করতে হবে সঠিকভাবে। তারপরে হচ্ছে খাবারের সময় ঠিক রাখতে হবে। আমরা রোগীদেরকে 3-4 ঘন্টা পর পর আমরা খেতে বলছি, তাতে সকালে ঘুম থেকে উঠে রাত্রেবেলা না ঘুমানো পর্যন্ত হয়তো বা 5 বার হবে। তো সময় মতো খাবার খেতে হবে। যখন তখন যা খুশি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যাবে। রোগীর যেটা করা উচিত নয় সেটা হচ্ছে যখন তখন খাওয়া, বহুক্ষণ না খাওয়া। কারণ যখন তখন পরিমাণ মতো ইচ্ছা মতো খেলে রক্তে চিনি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর অনেকক্ষণ না খেয়ে থাকলে রক্তে চিনি স্বাভাবিকের থেকে নিচে নেমে যেতে পারে। তারপরের যে নিয়ম সেটা হচ্ছে খাবারের পরিমাণ। খাবারের পরিমাণ নির্ণয় করার জন্য অনেকগুলা আমরা দিক দেখি। তার মধ্যে অন্যতম প্রধান দিক হচ্ছে শরীরের ওজন। শরীরের ওজন যদি বেশি হয় তাহলে শরীরের প্রয়োজন অপেক্ষা খাবারের পরিমাণ আমরা কম দিয়ে থাকি শরীরের ওজন কমানোর জন্য। আবার যেসব রোগীর ওজন স্বাভাবিক থাকে তাদের খাবারের পরিমাণটা শরীরের প্রয়োজন অনুযায়ী আমরা দিয়ে থাকি। আর যাদের শরীরের ওজন স্বাভাবিক থেকে কম থাকে তাদেরকে ওজনটা যেন ধীরে ধীরে বাড়ে সেজন্য খাবারের পরিমাণ সামান্য বাড়িয়ে দেওয়া হয়, অনেক বেশি দেওয়া হয় না, তাতে আবার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখা যায় না। সেজন্য শরীরের ওজনের সাথে খাবারের পরিমাণটা কিছুটা তারতম্য হয়। এছাড়াও আমরা আরও কয়েকটা দিক দেখে খাবারের পরিমাণটা ঠিক করি। তাহলে রোগীকে যেটা মনে রাখতে হবে শরীরের ওজন ঠিক রাখা, শরীর স্বাস্থ্যটা ভালো রাখা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা। এইসব কারণেই ডায়াবেটিস রোগীদেরকে খাদ্য নিয়ন্ত্রণ করার জন্য গুরুত্ব দেওয়া হয় আর কি। আমরা এতক্ষণ পর্যন্ত এই ডায়াবেটিস সম্পর্কে যে আলোচনা শুনলাম তার থেকে এটা বোঝা গেল যে ডায়াবেটিস রোগটি হয় তখনই যখনই রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের থেকেও বেড়ে যায়, এবং যখনই ডায়াবেটিস হয়ে যায় সেই রোগীকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য আসতে হবে। কারণ ডায়াবেটিস কখনোই স্থায়ীভাবে সারে না, এর একমাত্র নিয়ন্ত্রণ পন্থার মাধ্যমে একে নিয়ন্ত্রণ করতে হয়। সেই নিয়ন্ত্রণের কথা বলে গেছেন ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেছেন 3টি মূলমন্ত্রের মাধ্যমে এই ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণ করা যায়। সেই 3টি হচ্ছে ডায়েট, ড্রাগ এবং ডিসিপ্লিন, অর্থাৎ খাদ্য, ঔষধ এবং শৃঙ্খলা। এই শৃঙ্খলাবদ্ধ জীবনের মাধ্যমে ডায়াবেটিসকে একমাত্র নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করলে আমরা যে কোনো অবস্থায় সুস্থ, সবল এবং কর্মক্ষম থেকে নিজেকে এবং জাতির সেবা করে যেতে পারব।